ছি ছি, রাত দুপুরে এক ঘরে একটা জোয়ান ছেলে আর একটা যুবতী মেয়ে থাকে কোন আক্কেলে আম্মা, তাও আবার এই ভরা বিয়ে বাড়িতে। মা যেমন নষ্টা চরিত্রের ছিল, মেয়েও ঠিক তেমনই নষ্ট চরিত্রের তৈরি হয়েছে। রাজার মতো ভালো ছেলে দুটো আছে, সে ছেলেকে পর্যন্ত ফাঁসি এসব নষ্টামতে জড়িয়ে নিল ও। তারপরও আপনি বলবেন ওর কোনো দোষ নেই আম্মা, ও একদম দোয়া তুলসী পাতা। বিয়ে বাড়ির এত লোকের সামনে আমার চুলের মুঠি ধরে চিৎকার করে কথাগুলো বলেই থামলো মেজ চাচি। কণ্ঠে ওনার ক্ষোভ আর রাগ। আম্মা অন্য পুরুষের হাত ধরে নতুন সংসার বাঁধার পর এমন একটা দিনও যায়নি যে আমাকে আম্মার চরিত্র তুলে কথা শোনানো হয়নি। আব্বা তো উঠতে বসতে রেগে যান আমার উপর। আব্বার দ্বিতীয় স্ত্রী মানে ছোট আম্মা যখনই পারেন আমাকে কথা শোনাতে ছাড়েন না। একটু থেকে একটু হলেই সোজা গালে চড় পড়ে। থাকার মধ্যে আছে শুধু দাদি। আমার খাওয়া দাওয়া ঘুমানো থাকা সব দাদির সাথেই। তবে দাদিও যে একদম আদরে আমায় মাথায় তুলে রাখেন এমন নয়। দাদি বেশ কঠোর প্রকৃতির। দাদি ভালোবাসলে তা অল্প প্রকাশ করেন, কিন্তু রেগে গেলে তা ভয়ানক রূপ ধারণ করে। আর মেহেরাজ বাই হলো আমার কিশোরী বয়সের প্রথম অনুভূতি, প্রথম ভালোবাসা। বুকের ভেতর অনুভূতিরা ডানা জাপটালে আমার তার নামে সর্বপ্রথম মনে পড়ে। অলস দুপুর বেলায় কিংবা মধ্যরাতে হুটহাট আমি তাকে নিয়েই ভাবি। চঞ্চলতায় মগ্ন থাকা আমি হঠাৎ এই বিষাদের সাগরে ডুব দিয়েই ওনাকে মনে করি। ওনার প্রতি একটা ভালো লাগা ছোটবেলা থেকেই ছিল, তবে কৈশোর থেকে যখন বুঝতে শিখেছি ভালো লাগা ভালোবাসা, তখন থেকেই মেহেরাজ ভাইয়ের প্রতি আমার আকর্ষণ গাঢ় হলো। ওনার কথা বলা চলাফেরার সবই ভালো লাগতো, যদিও তা আমি কখনোই প্রকাশ করিনি। তবুও দাদি যেন কিভাবে টের পেয়ে গেল। আরও প্রায় বছর 2 আগে দাদি প্রথম জানতে পেরেছিলেন মেহেরাজ ভাইয়ের প্রতি আমার দুর্বলতার কথা। এখন নিশ্চয় দাদিও আমায় দোষী ভাবছে। নিশ্চয় ভাবছে আমি মেহেরাজ ভাইয়ের সাথে খারাপ কোনো কিছু করতে চেয়েছিলাম। দাদির কঠোর রূপ দেখে ভয়ঙ্কর। এই কারণে দাদিকে আমি ভীষণ ভয় পাই। ভয়ে ভয়ে দাদির দিকে তাকালাম। দাদির কুচকানো গাল যেন রাগে লাল হয়ে আছে, চোখ রাঙ্গিয়ে আমার দিকেই যেন আগুন জ্বালছেন। আমি ভয়ে শুকনো ডোক গেললাম, জিহ্বা দিয়ে ঠোঁট ভিজিয়েই বলে উঠলাম, আমি মেহেরাজ ভাইকে। বাকিটা আমি শেষ করতে পারলাম না, তার আগে বাম গালে দাদির শক্তপোক্ত হাতে ঝড় পড়ল। সঙ্গে সঙ্গে গালটা জ্বলে উঠল। হাত দিয়ে গাল ঘষতে দাদির দিকে নিষ্প্রহ চাহনিতে তাকিয়ে রইলাম আমি। দাদির ভেতরটা নরম হলো, বাইরেরটা পাথর স্বরূপ। আমি সেই পাথর স্বরূপ রূপটাকে ভয় পাই বেশি। চড় খেয়ে যেন কোনো কথাই আমার মুখ দিয়ে আসলো না, আর মাথাটা যেন একেবারে শূন্য হয়ে গেল। বোকার মতো এদিক ওদিক চাইলাম, পায়ের নখ দিয়ে উঠোনের মাটিটাকে খামচে ধরে কান্না আটকানোর চেষ্টা করতে লাগলাম, কিন্তু কাজ হলো না। কান্নারা দম মানল না, আর সে কান্না দেখেই বোধহয় দাদি আরেক দফা বিরক্ত হলেন। নিজের হাত জোড়া দিয়ে আমার চুলের মুঠি ধরেই সেজো চাচির থেকে ছাড়িয়ে নিলেন। দাঁতে দাঁত চেপে বলতে লাগলেন, এই রাইতে তোর কি কাম থাকতে পারে ওর লগে? এত বড় একটা ঢিঙ্গি মাইয়া হইয়া এত বড় ফোলাসহ এক ঘরে কেন থাকবি এত রাইতে? এইসব শিখেইছি তোরে? তোর মায় তো তার চারিত্রির জানান দিয়া কুকীর্তি কইরা বেড়াইয়া আমাগো মুখ ফুড়াইল। চেয়ারম্যানের ফোলার হাত ধইরা রাইতের অন্ধকারে ঢ্যাং ঢ্যাং কইরা চইলা গেল। তাই বলে তুইও? তোরে যে কষ্ট কইরা ছোট থেইকা মানুষ কইরলাম, তার এই প্রতিদান দিলে তুই? দাদির কথাগুলো শুনে কান্নার ব্যাগ দ্বিগুণ হলো আমার। মাথা তুলে এক পলক তাকানোর আগে দাদির হাত থেকে কেউ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল অন্য পাশটায়। তারপরে বলিষ্ঠ হাতে 2 গালে 2টো দাবাং মার্কা চড় বসিয়ে দিল। গালটা যেন ভেঙে গেল। ব্যথায় অস্ফুট স্বরে কাতরাতে চোখে পড়ল আব্বার ভয়ঙ্কর চাহনি। আব্বার হাতে বেশ শক্তপোক্ত। ছোটবেলায় মা চলে যাওয়ার পর আব্বার হাতে অনেকবার চড় খেয়েছি আমি। প্রত্যেকবারই চড় মারার পর জ্বর চলে আসতো আমার। সেই জ্বর 1 সপ্তাহের আগে ছাড়তই না। আমি হতবিহ্বল চাহনি নিয়ে আব্বার দিকে তাকিয়ে থাকার মাঝে আব্বার রাগে কাঁপতে কাঁপতে বলে উঠলেন, বেয়াদব মেয়ে, এসব করে বেড়াচ্ছিস তুই রাত বিরাতে? ছি!
কোন কুক্ষণে তোর মাকে বিয়ে করেছিলাম, তার মাসুল আজ এত বছর পরও আমায় দিতে হচ্ছে। গেছিলি যখন পালিয়ে সাথে করে, তুই নামা কাপড়টাকে নিল না কেন? আমি ঠোঁট চেপে কান্না আটকানোর চেষ্টা করলাম। ততক্ষণে দাদি এসে আমার সামনে ঢাল হয়ে দাঁড়ালো। আমাকে আগলে নিতে নিতে চেঁচিয়ে বলল, আহ আনোয়ার, আমি ওরে শাসন করতেছি দেখোস না? এত বড় মাইয়ার গায়ে হাত তোলার সাহস হয় কি কইরা তোর? ঠোঁট কাটা রক্ত জড়তাছে মাইয়াটার। দাদির কথা শুনে ঠোঁটের কোণে হাত রাখলাম। তরল কিছু অনুভব করেই বুঝলাম ঠোঁট কেটে গেছে আব্বা সরের আঘাতে। মা পালিয়ে যাওয়ার পর থেকেই আব্বা আমাকে তেমন একটা সহ্য করতে পারে না। শুধু আব্বা না, এ বাড়ির কেউই আমাকে পছন্দ করে না। মেহেরাজ ভাইও আমায় খুব একটা পছন্দ করেন না। ওনার সাথে পরিচয় সেই ছোটবেলা থেকে, পাশাপাশি বাড়ি আমাদের। মেহেরাজ ভাইয়ের মা বাবা নেই, শুধু একটা বোন আছে, নাম মেহেরিন। আমি মেহু আপু বলেই ডাকতাম। আপু আমায় বেশ ভালোবাসত, কিন্তু মেহেরাজ ভাই আমায় কোনো কালেই তেমন একটা পাত্তা দেয়নি। ছোটবেলায় বেহাইয়ার মতো ওনার আশপাশটাই পড়ে থাকতাম আমি। ওনার সাথে খেলার জন্য কত কান্না করতাম, কিন্তু উনি প্রতিবারই আমায় কোনো না কোনো কিছু বলে বা কষ্ট দিয়েছেন। কোনোবার জাল তরকারি খাইয়ে, নয়তো কোনোবার উঠোনে রোদে দাঁড় করিয়ে শাস্তি দিতেন। একবার তো কি ভীষণ নির্দয়ভাবে হাতে মেরেছিলেন উনি। বড় হওয়ার পর অবশ্য মেহু আপু, মেহেরাজ ভাই কাউকেই তেমন কাছ থেকে দেখিনি। মেহেরাজ ভাইয়ের শহরে বিল্ডিংটা তৈরি করার পর ওনারা ওখানেই থাকতেন। মাঝে মাঝে গ্রামে আসতেন, দাদির সাথে ভালো সখ্যতা থাকায় আমাদের বাড়িতেও আসতেন। আসলে এক পলক দেখা হতো, বেশ ওইটুকুই। তারপর যখন থেকে বুঝতে পারলাম মেহেরাজ ভাইয়ের প্রতি আমার কোনো একটা দুর্বলতা কাজ করে, তখন থেকে আমি মেহেরাজ ভাইয়ের দিকে কখনো মুখ তুলে তাকাইনি, বরাবরই এড়িয়ে চলেছি। উনি আমাদের বাড়ি আসলে ঘর থেকে বের হতাম না, যাতে ওনার সম্মুখে না হতে হয়। মেহু আপু ওনাদের বাসায় বারবার যেতে বললেও কখনো যায়নি ওই একই বাসায়। মেহেরাজ ভাইও থাকেন বলে এত এড়িয়ে যাওয়ার পরও 1.5 বছর আগে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা ঘটল। মেহেরাজ ভাই কীভাবে যেন আমার ডায়েরিটা হাতে পেয়ে গেল। তারপর কি ভীষণ অপমান করলেন পুকুর পাড়ে নিয়ে গিয়ে। আমি যে ওনার যোগ্য না তা ওনার প্রত্যেকটা কথায় পরতে পরতে বুঝিয়ে দিলেন। শুধু এইটুকুতেই থেমে ছিলেন না, শাস্তিস্বরূপ কাচের টুকরোর উপর হেঁটে পাঁজরা রক্তাক্ত করতে হয়েছিল আমায়। আমার অপরাধ ছিল ওনার প্রতি আমার অনুভূতিগুলো আমার ডায়েরির পাতায় জড়ো করেছিলাম। যখন কাছের টুকরোগুলো পায়ের চামড়া বেদ করে পুকুরের সিঁড়িতে রক্তাক্ত করছিল, তখন আমার কলিজা ছিঁড়ে যাচ্ছিল। যন্ত্রণায় শরীরের শিরা উপশিরা কাতরে উঠেছিল, কিন্তু উনি আমার এই কষ্টে একটুও কষ্ট পেলেন না। ওনার মুখে ছিল পৈশাচিক এক আনন্দ অনুভূতি। সেই দিনের পর আমি মেহেরাজ ভাইকে চরম রকমে ঘৃণা করি। মানুষটার নাম শুনলেই ঘৃণায় নিংড়ে উঠে মন। রন্ধ্রে রন্ধ্রে এক বিষাক্ত অনুভূতি রাজ করে, আর সেই ঘৃণাটা এখন আরও বেশি জলজ্যান্ত হয়ে উঠল। এই মুহূর্তে যা যা ঘটছে সব কিছুর জন্য তো উনিই দেয়, অথচ ওনার উপর একটাবারও কোনো কথা উঠল না। এতে যে আমার কোনো দোষ নেই, উনি একবারও তা বলে গেলেন না। একটা মেয়ের চরিত্রে কলঙ্ক লাগিয়ে উনি ওনার প্রেমিকার রাগ ভাঙাতে চলে গেলেন। কি ভীষণ নির্দয় মানুষ উনি। আজ নিশ্চয়ই আম্মা থাকলে এমন কিছুই হতো না। আম্মা থাকলে সবাই আমাকে পছন্দ করতো, মেহেরাজ ভাইও হয়তো পছন্দ করতো। আমার চরিত্র নিয়েও প্রশ্ন উঠতো না। আব্বাও আমায় এভাবে মারতেন না। তবে আব্বা আমারে মারুক ফিটুক, আব্বার প্রতি আমার কোনো কালেই কোনো অভিযোগ নেই। আমার সকল অভিযোগ শুধু আমার আম্মার প্রতি। হয়তো গরিব ছিলাম আমরা, কিন্তু কোনো কিছুরই তো অভাব ছিল না। কেন মা আমাকে আর মিথিকে একা ছেড়ে পালিয়ে গেল? এর সকল দায়ভার কি শুধু আমারই? এই যে সারা জীবন সবাই আমারে মায়ের জন্য কথা শোনালো, মায়ের চলে যাওয়ার কারণটা কি আমি ছিলাম? আম্মা কেন আমাকে সকলের চোখের বালি করে রেখে গেল? কেন? আমার ভাবনার মাঝে আব্বা আবারও তেড়ে এলেন আমায় মারতে, এবার হাতে একটা বাঁশের মতো লাঠি। আমি আঁতকে উঠলাম ভয়ে। গুটিসুটি মেরে দাদির আঁচলটা খামচে ধরেই নিজেকে আড়াল করার চেষ্টা করলাম। আব্বা রাগে কাঁপতে কাঁপতে যেন লাঠিটা দিয়ে মেরে উঠবেন। মেজ চাচা, সেজ চাচা আর ছোট চাচা দৌড়ে বেঁধেও আব্বাকে আটকাতে পারল না যেন।
আব্বা তেড়ে আরো দু পায়ে এগোতে দাদি আমার হাতটা শক্ত করে ধরে টেনে নিয়ে গেল ঘরে। তারপর হনহনিয়ে ঘর থেকে বের হয়ে বাইরে দিয়ে দরজা লাগালো। আমি দম ফেললাম। দরজার ওপাশ থেকে শোনা গেল আব্বার ক্ষিপ্ত গলা, ও ওর চরিত্রহীন মায়ের মতোই তৈরি হয়েছে আম্মা, এরপরও শাসন করব না বলছেন? সারা জীবন খাইয়ে পড়িয়ে একটা কালসাপ ফুসে এসেছি। ভাগ্যিস আজ বাড়ির কেউ দেখলো কেউ ব্যাপারটা, নয়তো জানতামই না এই বেয়াদব মেয়ে কিসব করে বেড়াচ্ছে। ইচ্ছে করছে জুতো দিয়ে পিটিয়ে জ্যান্ত মাটিতে পুঁতে দিতে। দাদিও বলে উঠল কর্কশ গলায়, চুপ কর আনোয়ার, ও তোর মাইয়া হয়। দাদির কথা শেষ হতেই শোনা গেল ছোট আম্মার গলা। ছোট আম্মা যেন এরই অপেক্ষাতেই ছিল এতক্ষণ। অবশেষে সুযোগ পেয়ে মুখটা খুলেই ফেললেন। তা আপনার গুণধর নাতনি বুঝি খুব একটা সাধু কাজ করেছে আম্মা? আপনিই ওকে আশকারা দিয়ে দিয়ে মাথায় তুলেছেন। আপনার জন্যই আজ এই মেয়েটা এমন কুকীর্তি করার সাহস পেয়েছে, বুঝলেন? শেষে মুক্ত পূর্বে আমাদের। দেখো মেজো বউ, তোমার লগে আমার জ্যোতিরে নিয়ে কোনো কথা কইতেছি না। যাক, যাও ঘরে যাও। হক ঘরে ঘটনা কি ঘটছে না ঘটছে তা নিয়ে কালকেই কথা হইব। এখন এইখানে হক গলে নাই, হক গলের সামনেই কথা হইব। সেজ বউ সত্য কইছে কিনা তারও তো ঠিক নেই, তাই কইতেছি যাও, কালকেই কথা হইব এই নিয়ে। দাদির শেষের কথাগুলোতে যেন সেজ চাচি বড্ড দুঃখ পেলেন। গলা নিচু করেই বললেন, সে কি আম্মা, আমি মিথ্যে কথা বলবো এই ব্যাপারে? ওকে কি আমি ছোট থেকে বড় করিনি, মেয়ের মতো দেখিনি? ওর চরিত্র দোষ দিয়ে আমার লাভ কি? তা আমি কেমনে জানুম? রাত দুপুরে এমনি চিৎকার দিয়ে এতগুলা মানুষের কথাটা জানাইয়া লাভ কি হইছে তোমার? মাইয়ার মতো দেখলে তো তুমি এই কাম করতা না। যাও ঘরে যাও, ঘুমাও। তারপর আর কেউ দাঁড়ালো না, সবাই যার যার মতো ঘরে চলে গেল। আমি একটা তপ্ত শ্বাস ফেললাম। মাথার উপর ঘুরতে থাকা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, এই জীবনের শেষ হবে কবে? আজ আরমান ভাইয়ের হলুদ ছিল। আরমান ভাই আমার ফুফাতো ভাই। ফুফা মারা যাওয়ার পর থেকে ফুফু আর আরমান ভাই এখানেই থাকেন। আরমান ভাইয়ের হলুদের অনুষ্ঠানের আয়োজন বাড়ির সামনে খালি জায়গাটাই করা হয়েছে। বেশ বড়সড় খোলামেলা জায়গায়, এখনো সবাই সেখানেই হই হুল্লোড়ে মেতে আছে। আমার ওই সব হই হুল্লোড় ভালো লাগে না, তবুও ভাই বোনদের ছাপে পড়ে একটা বাসন্তী রাঙা শাড়ি পরে উপস্থিত হতে হলো সেখানে। খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই কোনো রকমে তাদের বুঝিয়ে বাড়িতে আসলাম। বাড়িতে তখন চাচি ফুফু সহ অল্প কয়েকজন মুরব্বী ছিল। আমি কোলে গিয়ে চোখ মুখ ধুয়ে দাদির ঘরে গেলাম। দাদির ঘরটা টিনের, মাটির মেঝে, ভীষণ স্যাঁতস্যাঁতে। আসবাবপত্র বলতে 2 রুমে 2টো খাট, একটা কাঠের আলমারি, একটা কাপড় রাখার আলনা, একটা পড়ার টেবিল আর 2টা কাঠের পুরনো চেয়ার। ঘরটায় এক রুমে আমি আর অন্য রুমে দাদি থাকেন। পাশ দিয়ে সালা দেওয়ার রান্নাঘর। ব্যাস, এই হলো আমার আর দাদির ছোট খাটো সংসার। আমি 2 পা বাড়িয়ে আমার রুমে উকি দিলাম। ফুপু সহ আরও বেশ কয়েকজন জড়সড় হয়ে বসে আড্ডা দিচ্ছে। ধীর পায়ে দাদির রুমে গেলাম। দাদির রুমে সিটকিনিটা নষ্ট, দরজা লাগানো যায় না। ঘরে শুধু আমি আর দাদি থাকি বলে সিটকিনি লাগানোর প্রয়োজনও পড়েনি এতদিন। আমি দরজা বেরিয়ে ফ্যানের সুইচ দিলাম। মাথা ব্যথা আর শাড়ি পরার অস্বস্তিতে বিরক্তি লাগছিল। দাদির রুমটা ফাঁকা দেখেই তৃপ্তি পেলাম। ক্লান্ত শরীরটা দপ করে মেলে দিলাম দাদির স্যাঁতস্যাঁতে বিছানায়। ঘুমে চোখজোড়া লেগে আসবে ঠিক সেই মুহূর্তে মনে হলো শাড়ি খুলে জামা পরা উচিত। সবাই এমনিতেও হলুদের অনুষ্ঠানে, কেউ বা এখন এখানে আসবে। এই ভাবনা মাথায় নিয়ে দাদির রুমে আলনা থেকে জামা নিলাম। তারপর একে একে ব্লাউজ থেকে সেফটি পিন গুলো খুলে ফেলতে আঁচলটা গড়িয়ে পড়লো মাটির মেঝেতে। হাত দিয়ে কুচিগুলো খুলবো, ঠিক সে সময় বিদ্যুৎ চলে গেল। আমি কপাল কুঁচকে বিরক্ত হলাম। গ্রামের বাড়ি দিনে 14 বার বিদ্যুৎ যাওয়া আসা দেখতে বিরক্ত হওয়ার নিত্যদিনের ঘটনা। অন্ধকারে 2 পা হেঁটে টেবিলের ডয়ারে কিছুক্ষণ মোমবাতি খোঁজার চেষ্টা করলাম। কি আশ্চর্য, একটা মোমবাতিও আজ নেই। আবারও উল্টো দিকে ঘুরে 2 পা হাঁটবো, তার আগে কেউ একজন তীব্র আলো ফেললো আমার চোখে। তৎক্ষণাৎ চোখ কুঁচকে এলো আমার। আলোটা আমার দিকে থাকায় লোকটাকে তাও বুঝলাম না। কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই লোকটা তার মোবাইলের আলো নিভিয়ে ফেললো।
অপ্রস্তুত গলায় বলল, বুদ্ধি কিছু আছে তোর মাথায়? রুমের দরজা লাগাসনি কেন? আশ্চর্য। দাদির জন্য পানের বাটা নিতে বলল চাচি। পানের বাটা কোথায় আছে দেখ তো। সামান্তা আসবে, ওকে দিস। আমি থমকে গেলাম। এটা মেহেরাজ ভাইয়ের কণ্ঠ। উনি এখানে এই মুহূর্তে আসবে বা আসতে পারে তা আমি কল্পনাও করিনি কখনো। আমার বুকে যে আসল নেই তা বুঝতে পেরে মুহূর্তে নিজেকে নিজের কাছে ভীষণ ছোট মনে হলো। ঘন অন্ধকার আসলটা কোনো রকমের খুঁজে টেনে টেনে পড়বো তার আগে মেহেরাজ ভাই ঠাস করে পড়লেন আমার উপর। আসংখ্যিক ধাক্কা। আমি সামলে উঠতে পারলাম না। মেহেরাজ ভাইয়ের শরীরের ধাক্কায় আমি সব পড়ে গেলাম মাটির মেঝেতে। ঠিক সেই মুহূর্তে দরজার ওপাশ থেকে আবারও কেউ আলো ছুড়ল আর বলতে লাগলো, রাজ, জ্যোতি তো আছে মনে হয় রুমে। ওকে বললেই তো হয় পানের বাটাটা কোথায় আছে। তো জানে এই মেয়েটা কোনো কাজের না, কি যে করে কি জানি। আম্মা এই মেয়েটারে শুধু বাকিটুকু বলার আগে মেজো শাশি আমাকে এবং মেহেরাজ ভাইকে এই অবস্থা লক্ষ্য করলেন। তারপরে চিৎকার দিয়ে সবাইকে ডাকতে লাগলেন। ঘটনার আচমকীয়তায় আমি থম মেরে গেলাম। কিছুই বোধগম্য হলো না। পরের মুহূর্তে শাশি যখন সবাইকে ঘটনার বর্ণনা বলতে লাগলেন, অপমানে আমার শিরা উপশিরা জ্বলে উঠল। ঘৃণ্য অনুভূতিতে মন হিংড়ে উঠল। আর ঠিক তখনই সামান্তা আপু এসে হাজির হলেন। সামান্তা আপু মেহেরাজ ভাইয়ের চাচাতো বোনও বলা যায়, আবার প্রেমিকাও বলা যায়। বছর ছাড়েকের সম্পর্ক ওনাদের। এতদিনের ভালোবাসার মানুষ, এতদিনের প্রণয়। সেই মানুষটার সম্পর্কে এই ঘটনা শোনার পর সামান্তা আপু নিজেকে সামলাতে পারলেন না। শখত নিজের প্রেমিক অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায় ছিল, কথাটা মানা যায় না। কান্না করতে করতে ওনার অবস্থা খারাপের দিকে গেল। এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে গেলেন। মেহেরাজ ভাই ওনাকে কোলে তুলে সঙ্গে সঙ্গে ছুটলেন। বাকি রয়ে গেলাম আমি। তারপর যার যত রাগ, যত অপবাদ, যত অপমান সব আমার নামেই লিখে দিচ্ছে। কেউ একটিবারও আমার কথা শুনতে চাইল না, একটিবারও আমাকে বুঝতে চাইল না কেউ, এমনকি দাদিও না। এসব ভাবতে ভাবতে চোখ গড়িয়ে উষ্ণ পানি বইল। বুকের ভেতর অস্থিরতা অনুভব হলে এতটা কষ্ট, এতটা অপমান আমার জীবনে না আসলেই কি হতো না? ভোর হলো, বাইরে থেকে পাখিদের কিচির মিচিরের ডাকের আওয়াজ আসলো। জানালার ফাঁক দিয়ে কিঞ্চিৎ আলো ঢুকলো করে। আমি উঠে বসলাম, জানালাটা মেলে দিয়েই পর্দা সরালাম। কিছুক্ষণ ঠায় বসে থেকেই জামা কাপড় নিয়ে রুম থেকে বের হয়ে কলঘরে গেলাম। একটা গোসল করলে শান্তি লাগবে। গায়ে এক বালতি পানি ঢেলেই কোনোভাবে গোসল সেরে বের হয়ে চারদিকে তাকালাম। কেউ কোথাও নেই, সবাই ঘুমাচ্ছে। আমি ভেজা কাপড়গুলো উঠোনের সামনের জায়গাটায় দড়িতে মেলে দিলাম। পরে মুহূর্তে ধীর পায়ে এগোতে গিয়ে মেহেরাজ ভাইকে দেখে চমকে গেলাম। আমি দাঁড়ালাম না, দৃষ্টি সরিয়ে দ্রুত পায়ে চলে আসতে নিতেই মেহেরাজ ভাই গমগমে কণ্ঠে বলে উঠলেন, জ্যোতি শোন। আমার পা জোড়া থেমে গেল, তবে দৃষ্টি পেছন পেরল না। মাথা নাড়িয়ে বললাম, জি বলেন ভাইয়া। মেহেরাজ ভাই আমার সামনে এসে দাঁড়ালেন। তবু আমি চাইলাম না তার দিকে। আমার মনে তখন তার জন্য চরম ঘৃণারা জ্যান্ত হয়ে উঠল। উনি চাইলেই পারতেন কালকে সবার সামনে সবটা বলতে, আমাকে এই দোষ থেকে মুক্ত করতে, কিন্তু উনি তা করেননি। আমায় এক সমুদ্র অপমানে ভাসিয়ে দিয়ে উনি গা বাঁচিয়ে পালালেন। সেসব মনে করেই আমি রাগে জ্বলে উঠলাম। মেহেরাজ ভাই চুপচাপ দাঁড়িয়ে আছেন। এবার এই অবস্থায় দেখেও যদি কেউ কোনো কিছু বলে, তাও সব দোষ আমারই হবে। আমি সরে যেতে লাগলেই মেহেরাজ ভাই আবারও বলে উঠলেন, দাঁড়াতে বললাম না তোকে? কথা কানে যায় না তোর? আমি আবার দাঁড়ালাম, বললাম, আমার একটু কাজ আছে। কি কাজ? আপনি কি বলবেন বলুন। এড়িয়ে যাচ্ছিস তুই, তোর স্পর্ধা দিন দিন বাড়ছে জ্যোতি। আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম, মৃদু গলায় বললাম, কি যে বলেন। কোথায় আপনি আর কোথায় আমি? আপনার নখেরও যোগ্য না। আপনাকে এড়িয়ে যাব সাধ্য আছে আমার? মেহেরাজ ভাই আবারও চুপ রইল। উনি যা বলতে চাইছেন তাতে যেন রাজ্যের সংকোচ। তারপর কিছুটা সময় পর উনি কি বুঝেই বললেন, সরি, আমি অন্ধকারে পা বাড়াতেই কিছুর সাথে হোঁচট খেয়ে তোর উপর গিয়ে পড়েছিলাম। দোষটা হয়তো আমারই ছিল। পুনরায় তাচ্ছল্য নিয়ে হাসলাম। উনি এসব বলছেন তা খুব একটা বিশ্বাসযোগ্য হলো না, তবুও বিশ্বাস করলাম। বললাম, তো এসব শুনে আমি সবাইকে বলে বেড়াবো আমি নির্দোষ, নাকি দোষটা আপনার সেটা বলে বেড়াবো? এসব বলার মানে কি মেহেরাজ ভাই? আমার মনে হয়েছে তোকে সরি বলা উচিত, তাই, আর কিছু না। একটা সরিতে সব মিটে গেল।
যদি মিটে যেত তাহলে না হয়ে বললেন লাভ হতো। যাক, বাদ দিন, আমি কষ্ট সহ্য করতে পারি, অভ্যাস আছে আমার। সেভাবে বদনামও সহ্য করে নেব। মেহেরাজ ভাই বোধহয় রেগে গেলেন এবার। নিরেট কণ্ঠে শুধালো, তুই এমনভাবে বলছিস যেন আমি তোর উপর প্রতিশোধ নিতে এসব করেছি। যদি প্রতিশোধ নিতে ইচ্ছে করেই থাকেন তাহলেও কি, আপনার তো কোনো বদনাম হয়নি। তবে আমি কিন্তু মনে প্রাণে বিশ্বাস করি আপনি ইচ্ছে করেই এই প্রতিশোধটা নিয়েছেন, ইচ্ছে করেই। মেহেরাজ ভাইয়ের রাগ দ্বিগুণ হলো। গলাটা কিছুটা উঁচিয়েই বললেন, তুই কি বলছিস জানিস তুই? আন্দাজে কথা বলবি না জ্যোতি। এবার আমার বেতরকার অভিযোগগুলো নড়ে চড়ে উঠল এক মুহূর্তে। তৎক্ষণাৎ আমার মুখ থেকে বেরিয়ে আসলো, জানি, আমি সবটা জানি। কেন করলেন এমনটা মেহেরাজ ভাই? কি ক্ষতি করেছিলাম? 1.5 বছর আগে সে ডায়েরিটা আপনার সামনে চলে এসেছিল বলে আমি তো মুখে কিছু বলিনি কোনোদিন। শুধু একপাক্ষিক কিছু অনুভূতি বহন করে চলেছিলাম, ডায়েরিতে লিখে ফেলেছিলাম। বিশ্বাস করুন, সেবারের পর আপনাকে নিয়ে আর কোনো দিন লেখিনি কিছু। আপনার দিকে তাকিয়েও দেখিনি। 2 বছর আগে আমাকে ভাঙা কাচের ওপর দিয়ে হাঁটিয়ে মজা নিলেন, উপহাস করলেন। আর এখন এতগুলো দিন পরে এই জঘন্য শাস্তিটা আপনাকে নিয়ে কয়েক পাতার লিখা আমার এজন্যই এমনই জঘন্য অন্যায় ছিল। আমার চরিত্রে এত বড় একটা দাগ না দিলেই কি হতো না মেহেরাজ ভাই? মেহেরাজ ভাই কিয়ৎক্ষণ চুপ থাকলো, বোধহয় রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করলো। তবে বিশেষ লাভ হলো না। পর মুহূর্তে কুট নিয়েই বলে উঠলেন, তোকে সরি বলাটাই ভুল হয়েছে। তুই একটা অসহ্যকর, বিরক্তিকর মেয়ে। শুধুমাত্র কালকের রাতের ঘটনার জন্য সামান্তা আমার সাথে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে। আমার এত বছরের ভালোবাসায় বিশ্বাস সব শেষ। কিচ্ছু নেই আমার, কিচ্ছু না। এত কিছুর পরও তোকে সরি বলতে আসাটা চরম রকমের বোকামো। তারপর রাত দাঁড়ালেন না মেহেরাজ ভাই। চোখ মুখ লাল করে উল্টো দিকটায় হাঁটা দিয়ে সোজা চলে গেলেন। আমি সেদিক ফানে তাকিয়ে ছোট্ট শ্বাস ফেললাম শুধু। মনের ভেতর প্রশ্ন ওরা জমাট বাঁধল। উনি কি অস্পষ্টভাবে ওনাদের বিচ্ছেদের দায় দিয়ে গেলেন আমাকে? রাজ আর জ্যোতি যদি সত্যই রাইতে এক ঘরে খারাপ কিছু কইরা থাকে, তবে তার লাগে ব্যবস্থা নেওয়ান হইব। কানাঘোষা না কইরা হকগলে চুপ করো। দাদির কঠিন গলায় এতক্ষণ সবাই গুনগুন করলো, মুহূর্তে চুপ হয়ে গেল। এই সাত সকালেই উঠোনে গোল করে চেয়ার পাতানো হলো। আমাদের বাড়ি আর মেহেরাজ ভাইদের বাড়ির সব মুরব্বীরাই মোটামুটি উপস্থিত হলো সেখানে। আমি মাথায় ঘোমটা দিয়ে মাথা নিচু করে থাকলাম, 2 হাত দূরে মেহেরাজ ভাইও দাঁড়ানো। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকানোর পর এক পর্যায়ে দাদি গম্ভীর গলায় মেহেরাজ ভাইয়ের উদ্দেশ্য বলল, রাজ, তোমার কিছু বলার থাকলে বলো। মেহেরাজ ভাই মুখ তুলে তাকিয়ে কিছুক্ষণ চুপ থাকলো। তারপর গমগমে স্বরে স্পষ্ট গলায় বলল, জ্যোতির সাথে আমার এমন ঘনিষ্ঠ কোনো সম্পর্ক কখনোই ছিল না, নেইও। কাল যেটা চাচি বলেছেন সেটা নিতান্তই একটা দুর্ঘটনা ছিল। অন্ধকারে কিছুর সাথে হোঁচট খেয়ে পড়ে গেছিলাম। আর যেহেতু সামনে জ্যোতি ছিল, ওর দিকে হোঁচট খেয়ে পড়তে হলো। আর তাই ও সহ মেঝেতে পড়ে গেলাম। বিষয়টা এতটুকুই। মেহেরাজ ভাইয়ের কথা শেষ হতেই ওনার চাচা রাগ মিশ্রিত গম্ভীর গলায় শুধালো, তুমি জ্যোতির কাছে কেন গিয়েছিলে? অন্ধকারে এত রাতে একটা জোয়ান ছেলে হয়ে তোমার কি এত দরকার ছিল ওর কাছে যাওয়ার, বলো? আমি তো সামান্তাকে খুঁজতে এসেছিলাম এই বাড়িতে। এসে দেখি ও কল থেকে মুখ দিয়ে এগিয়ে আসছে। চাচিরা বাইরে কথা বলছিল। সামান্তাকে বলল দাদির পানের বাটাটা এনে দিতে। সামান্তা তো ছোট থেকে এই বাড়িতে তেমন আসেনি, তাই দাদির ঘরও চিনে না, তাই আমাকেই যেতে হলো। বিশ্বাস না হলে জ্যোতির ফুপুকে জিজ্ঞেস করো, উনিই বলেছিল দাদির রুমে পানের ভাটা আছে। দাদি এবার ফুপুকে জিজ্ঞেস করলেন, ফুপুও স্বীকার করলো। আমি স্বস্তির শ্বাস ফেললাম কেবল, তবুও স্বস্তি পেলাম না। দাদি এবার সেজো চাচির উদ্দেশ্য বলল, সেজো বউ, তুমি কও এবার। সেজো চাচি নরম গলায় বললেন, আমি তো আলো জ্বালিয়ে রাজকে খুঁজতে গেলাম, দেখি 2জন একসাথে জড়াজড়ি অবস্থায়। জ্যোতি শাড়িও তো অগোছালোই ছিল। চি চি চি। কথাগুলো শুনেই মাটি খিঁচে দৌড়লাম পায়ের নখ দিয়ে। এতগুলো মানুষের সামনে এই কথাটা এইভাবে চাচি বলতে পারলো? চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস ছাড়লাম। আরও খারাপ কিছু শোনার অপেক্ষায় ছিলাম। ঠিক সেই মুহূর্তে মেহেরাজ ভাই বললেন, সি সি করার মতো কোনো কিছু দেখেছেন আপনি? আমি জ্যোতির উপরে হেলে পড়ে গিয়েছিলাম। ওর শাড়ি একটু অগোছালো ছিল, এইটুকুই। সিসি এর কারণ এটা অ্যাক্সিডেন্টলি করতে পারে না।
মেহেরাজ ভাই কথাগুলো বলার পরে ওনার চাচা ধমকে উঠলেন, চোখ রাঙিয়ে বললেন, রাজ থামো, মুখে মুখে তর্ক করে বেয়াদবি করো না। এমনিতেই পুরো গ্রাম জানাজানি হয়ে গেছে এই বিষয়টা, সকাল থেকে এইসব শুনতে হচ্ছে সবার কাছে। আমার সম্মান কতটুকু রইল বুঝতে পারছো? মেহেরাজ ভাই আর কিছুই বললেন না। এরপর আরও কিছুক্ষণ বড়দের মাঝে কথাবার্তা হলো। এই এতটুকু সময়ে আমাকে কেউ কিছুই জিজ্ঞেস করলো না, কিছুই জানতে চাইলো না। নিজেকে কেমন ঠুনকো মনে হলো। দোষটা তো আমার নামেই রটানো হলো, অথচ আমার কথা শোনার এতটুকু প্রয়োজন পড়লো না কারোর। আমি অসহায়ের মতো মাটির দিকে তাকিয়ে রইলাম পুরোটা সময়। তারপর হঠাৎই দাদি আর মেহেরাজ ভাইয়ের চাচা এক কঠিন সিদ্ধান্তে আমাদের জানালেন, আজ দুপুরেই নাকি আমার আর মেহেরাজ ভাইয়ের বিয়ে হবে। আমি চমকালাম, থমকে গিয়ে চোখ তুলে তাকাতেই মেহেরাজ ভাইয়ের ক্ষিপ্ত গলা শোনা গেল, কী সব বলছেন আপনারা? এতক্ষণ ধরে কি বললাম আমি? এটা শুধুই একটা দুর্ঘটনা, আমাদের মাঝে তেমন কিছুই ছিল না। তবু এই সিদ্ধান্ত আসবে কেন? মেহেরাজ ভাইয়ের চাচা রাগে চোখ লাল করলেন, ঠোঁট উঠে দাঁড়িয়ে ক্ষিপ্ত গলায় দাঁতের দাঁত চেপে বললেন, তোমার কথায় তো আর সব হবে না রাজ। তুমি কিছু করো কিংবা না করো, গ্রাম জুড়ে যা রুটে গিয়েছে মানুষ তাই সত্যি মনে করছি। বিয়েটা যদি নাই করো তবে আমার থেকে খারাপ কেউ হবে না বলে দিলাম। আর যাই হোক, আমি আমার সম্মান নষ্ট হতে দেব না। কথাগুলো শুনে মেহেরাজ ভাইয়ের চোখ মুখও লাল হয়ে গেল, রাগে ফুসফুস ছেড়ে পা ফেলে চলে গেলেন উনি। আমি এক পলক চাইলাম শুধু সেদিকে তাকিয়ে। মেহেরাজ ভাইয়ের প্রতি আমার প্রখর অনুভূতি আছে ঠিক, তবে এমন নয় যে আমি ওনাকে পেতে চেয়েছি। কখনো ওনাকে স্বামী হিসেবে ভাবতে আত্মসম্মানে আঘাত হানলো। জ্বলন্ত ঘৃণায় দগ্ধ হলো হৃদয়। আমি দাদির দিকে চাইলাম, সাহস করে মিনমিন গলায় বললাম, দাদি, এই ঘটনায় তো কারোই দোষ ছিল না। তুমি তো জানো আমি নির্দোষ, তবে এই কঠিন সিদ্ধান্ত কেন? আমি এক্ষুনি বিয়ে করতে চাই না দাদি। আমার কথা শেষ হতে না হতেই আব্বা চেয়ার ছেড়ে উঠলেন, রাগে কাঁপতে কাঁপতে আমার সামনে এগিয়ে এসে চিৎকার করে বললেন, তোরে এত বুঝতে কে বলেছে? কেউ তোরে কিছু জিজ্ঞেস করছে? তোর এত কথা বলার সাহস হয় কি করে? মেয়ে মানুষের অত পড়ালেখার দরকার নেই, যতটুকু দরকার তার যথেষ্ট হয়েছে, আর না করলেও চলবে পড়ালেখা। আব্বা বেশ শিক্ষিত মানুষ, গ্রামের হাই স্কুলের গণিতের শিক্ষক, অথচ আব্বার মতো শিক্ষিত মানুষও কি সুন্দর বলে দিলেন মেয়েদের অত পড়ালেখা করা লাগে না। আমি কিছুই বললাম না, শুধু দাদির দিকে একবার চাইলাম, তারপর আবার মাথা নিচু করে মাটির দিকে তাকাতেই মেহেরাজ ভাইয়ের চাচি এগিয়ে এলেন, মাথায় হাত বুলিয়ে বললেন, জ্যোতি শোন, মেয়ে মানুষের চরিত্র হয় সাদা কাপড়ের মতো। সাদা কাপড়ে যেমন অল্প ময়লা জমলেও বিচ্ছিরি লাগে, মেয়ে মানুষের চরিত্র নিয়েও অল্প একটু কথা উঠলে তার বিশাল রূপ নেয়। মেয়েদের চরিত্র নিয়ে প্রশ্ন উঠলে সমাজ ছেড়ে দেয় না মা। নিশ্চয়ই তুই তোর মায়ের উদাহরণ পেয়ে এতগুলো দিনে বুঝে গিয়েছিস সেটা। বিয়েটা না হলে রাজার কোনো ক্ষতি হবে না, রাজ দিব্যি স্বাচ্ছন্দ্যে বাঁচতে পারবে, কিন্তু তুই পারবি না ওভাবে বাঁচতে, তোর অনেক বড় ক্ষতি হবে। গ্রামের মানুষজন তো চিনিস, বিষয়টাকে খুব খারাপ বানিয়ে ছাড়বে পরে। বিয়েতে রাজি হয়ে যা। তোর সমস্যা পড়ালেখা নিয়ে তো, তোকে পড়াবে এতটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি। এবার রাজি হয়ে যা মা। আমি টলমলে চোখে চেয়ে রইলাম। এবার মিহু আপু পাশে এসে দাঁড়ালেন, নরম গলায় বললেন, আমরা সবাই জানি তুই নির্দোষ, তুই কিছু করিসনি, ভাইও ইচ্ছাকৃতভাবে কিছুই করেনি, কিন্তু সমাজ যা একবার বিশ্বাস করে নিয়েছে তা কি মুখের কথায় মুছে দেওয়া যাবে? বলবে আমরা বাড়ির সম্মান বাঁচাতে মিথ্যে বলছি, বুঝতে পারছিস তো তুই? আমি কিছু বললাম না, চুপচাপ মাথা নাড়িয়ে পা বাড়িয়ে ঘরে আসলাম। আসার সময় এক সমুদ্র অভিমান নিয়ে দাদির দিকে আরেক ফলক চাইলাম শুধু, তারপর দ্বিতীয়বার আর ফিরে চাইলাম না। ঘরে এসে দরজা জানালা বন্ধ করে ডুকরে কেঁদে উঠলাম। যে মানুষটাকে ভালোবাসার অপরাধে সে আমায় এতটা অপমান করেছিল, এতটা উপহাস করেছিল, ঘুরে ফিরে তার সাথে নিয়তি আমাকে জুড়ে দিবে, যার বিশালতায় আমার জন্য এক মুঠো প্রণয় নিয়ে তার স্ত্রী হিসেবে বেঁচে থাকতে হবে। স্বামী স্ত্রীর মাঝে প্রণয় ছাড়া সংসার হয়? হয়তো হয়, কিন্তু আত্মসম্মান, যে আত্মসম্মান নিয়ে এতগুলো দিন আমি এগিয়ে গিয়েছি মানুষটাকে, সেই আত্মসম্মানে কোনো মূল্য রইল না। এই জঘন্য মানুষটার সাথেই পুরো একটা জীবন কাটাতে হবে আমায়। আকাশে কালো মেঘ, ব্যবসা গরমে ঘেমে উঠলাম দ্রুত। এখন দুপুরবেলা, তবু আশপাশ এতটাই আঁধার যে মনে হলো কিয়ৎক্ষণ পরেই বুঝি সন্ধ্যা নামবে। আমি এক পলক জানালা দিয়ে চাইলাম বাইরে, নিস্তব্ধ থমথমে পরিবেশ, বোধহয় কিছুটা সময় পরেই ভারী বৃষ্টিপাত হবে।
চারপাশে গুমট আবহাওয়া অনুভব হতেই মনে পড়ল ছোট্ট মিথির কথা। কল্পনার মুহূর্তে ফুটে উঠল মিথির প্রাণবন্ত হাসি। ইস, আজ যদি মিথি থাকতো, ও নিশ্চয় আমার পাশে থাকতো, আদো আদো গলায় নিশ্চয় বলতো, না জ্যোতি কিছু করেনি। আমি হাসলাম আনমনে। সঙ্গে সঙ্গে আকাশের কালো মেঘের মতো মন খারাপের কালো মেঘে ছেয়ে গেল আমার মন। কষ্টটা তীব্র থেকে তীব্র বোধ হলো হৃদয়ে। নিঃশ্বাসটা যেন সারা রন্ধ্রে আটকে রইল। বিধাতা এতটাই স্বার্থপর কেন? কেন সব প্রিয় মানুষকে আমার থেকে কেড়ে নিলেন উনি? কি এমন পাপ করেছিলাম আমি? ভাবতে ভাবতেই আমার চোখ বেয়ে টসটসে পানি গড়ায়। জ্যোতি ঘণ্টাখানেক পর বোধহয় বিয়ে পড়াবে, ডাকবে, তৈরি হতে হবে তো। আমি মেহু আপুর দিকে চাইলাম, অস্ফুট স্বরে বললাম, তৈরি হব মানে? শাড়ি শাড়ি পরতে হবে না? এভাবেই বিয়েতে বসবি? দাদি বললেন তোকে শাড়ি পরিয়ে তৈরি করতে। আমি কিছুক্ষণ চুপ থাকলাম, তারপর বললাম, শাড়ি পরতে হবে না আপু, এভাবেই যাব। বাইরে তে মানুষজন নেই তেমন, সবাই তো আরমান ভাইয়ের বিয়েতে গেছে, তাই না? মেহু আপু ইতস্ত বোধ করে আবারও বললেন, তবুও দাদিও বললেন তোকে শাড়ি পরাতে। দাদিকে আমি বলবো আপু। মেহু আপু কাছে আসলেন, নরম গলায় জিজ্ঞেস করলেন, আচ্ছা, কিন্তু কান্না করছিলি কেন? আমি দীর্ঘশ্বাস ফেললাম, মস্তিষ্কে প্রশ্নটা ঘুরতে সঠিক কোনো উত্তর পেলাম না। আসলেই তো, কান্না কেন করছি? মিথির জন্য। মিথির সাথে তো প্রায় প্রতিদিনই কবরের সামনে কথা হয়। তবে ভাগ্যের জন্য, ভাগ্যে যা আছে তা তো ঘটবেই। ভাগ্যের জন্য কান্না করে বিশেষ লাভ হয় নাকি? তাচ্ছিল্যের হাসি হেসে উত্তর দিলাম, তেমন কিছু নয় মেহু আপু, তুমি একবার দাদিকে ডেকে দেবে আপু? মেহু আপু ডেকে দিলেন না, আমার দিকে এগিয়ে এসে হাতে হাত রাখলেন। তারপর নরম গলায় মাথায় হাত বুলিয়ে বলতে লাগলেন, জ্যোতি শোন, ভাইয়া একটু রাগী, একটু জেদি। ভাইয়া সামান্তাকে ভালোবাসে, এটাও সঠিক, কিন্তু ভাইয়া এতটাও খারাপ নয় জ্যোতি। তোর সাথে ভাইয়ের বিয়ে হলে আমি এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে তুই ঠকে যাবি না। ভাইয়া ভীষণ দায়িত্ববান আর যত্নশীল, তুই দেখিস ভাইয়া নিজের দিক থেকে সবসময় সঠিক থাকবে, কোনো দিকে অভিযোগ রাখতে দিবে না, মিলিয়ে নিস। যদি তোর কান্নার কারণ ভাইয়ের সাথে বিয়েটাই হয়, তবে আমি এটা বলবো যে এই বিয়েটাই একদিন তোর চোখে অশ্রু আসা নিষিদ্ধ ঘোষণা করবে। আমি শুনলাম সবগুলো কথা, কিন্তু বিনিময়ে কিছু বললাম না। মেহু আপু পরক্ষণে উঠে চলে গেলেন। তার কিয়ৎক্ষণ পর দাদি আসলো। দাদি আজ কঠোরতা দেখালো না, শাসনও করলো না, শাড়ি পরার জন্য গলা উঁচিয়ে জোরও করলো না, শুধু মাথায় হাত বুলিয়ে নিজের সাথে জড়িয়ে নিল। বরাট গলায় বলল, একবার কি মিথির লগে কথা কইয়া আইবি বিয়ার আগে? আমার কান্নার বেগ এবার বেড়ে গেল। এই মানুষটা এত কেন বুঝে আমায়? মুহূর্তে চোখ জোড়া দিয়েও অশ্রু নামলো। মাথা উপর নিচ নামিয়ে কেবল বুঝালাম, হ্যাঁ, মিথির সাথে কথা বলাটা খুব দরকার। দাদি নিষেধ করলো না, যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে। তবে অল্প সময়ের জন্য। আমি আর এক মুহূর্ত দাঁড়ালাম না। মাথায় ঘোমটা টেনে ঘর ছেড়ে বের হলাম দ্রুত। উঠোনে তেমন মানুষজন নেই, থাকার কথাও নয়। সবাই এখন আরমান ভাইয়ের বিয়েতে বরযাত্রী হিসেবে গিয়েছে। আমি পা বাড়িয়ে পুকুর পাড়ের বিপরীতে হাঁটলাম। মিনিট 5 হাঁটলে নিস্তব্ধ কবরস্থান চোখে পড়লে এখানে মেহেরাজ ভাই আর আমাদের বাড়ির অনেকেরই কবর। আমি চোখ মেলে এদিক ওদিক চাইলাম। মুহূর্তে কাঙ্ক্ষিত কবরটায় চোখ গেলি, তাকাতেই মনে হলো আমার মিথিটা খিলখিলিয়ে হেসে উঠল। কল্পনায় ভেসে উঠল মিথির আদো আদো পায়ে হাঁটা, মাঝে মাঝেই চঞ্চল হাসিতে মিথে লাফিয়ে ওঠা, কিংবা কখনো হুট করেই পেছন থেকে এসে আমার চোখে হাত রাখা। মিথি বড্ড চঞ্চল আর ছটপটে ছিল। ঘুম বাদে ওকে কখনো স্থির থাকতে দেখা যেত না, আর সেই মিথি এখন চিরতরে স্থির হয়ে শুয়ে আছে। আমার কষ্ট হলো ঠিক, তবে কাঁদলাম না। মিথির সামনে কখনোই কাঁদি না আমি। মন খুলে কথা বলি, পুরোটা দিনে কি কি করেছি, কি কি ঘটেছে সব বলি। মিথিও বেশ মনোযোগ দিয়ে শোনে সেসব। আমি হেসে পা বাড়ালাম, হাঁটু ঘেঁষে বসে বললাম, এই মিথি, চারদিকে কি অন্ধকার, বৃষ্টি নামবে বোধহয় এক্ষুনি। দাদির থেকে এটুকু সময় নিয়ে তোর কাছে আসলাম, আজ বোধহয় বেশি গল্প করা হবে না, বুঝলি? মিথি জবাবে কিছু বলল না। আমি জানি ও কিছুই বলবে না, তবু উত্তরের আশায় কিয়ৎক্ষণ চুপ থেকে বসে রইলাম। তারপর আবারও বললাম, মিথি, আমার বিয়ে আজ। কার সাথে জানিস? ওই যে তুই লাজ নামে ডাকতি একটা ছেলেকে, ওই ছেলেটার সাথে, চিকন হ্যাংলা পাতলা ছেলেটা, মনে আছে তোর? এখন কিন্তু অনেক বদল হয়েছে, বুঝলি? একদম লম্বা ছড়া যুবক। তুই নির্ঘাত এখন দেখলে আর চিনবি
তোল্লা আজকে বলে খিলখিলিয়ে হাসলাম। পর মুহূর্তে কানে আসলো শুকনো পাতার মচমচে শব্দ, কারো পায়ের আওয়াজ, প্রতিধ্বনি। তৎক্ষণাৎ মুখ ফিরিয়ে চাইলাম, চোখে পড়লো মেহেরাজ ভাইকে। ওনার বাবা মায়ের কবরও এখানে, বোধহয় ওনার বাবা মেয়ের জন্যই এসেছেন। আমি এক পলক তাকালাম তার গম্ভীর মুখ, অগোছালো চুল আর লালচে চোখ জোড়ার দিকে। মেহেরাজ ভাইও কি কেঁদেছেন? চোখ জোড়া এত লাল কেন? তবে মুস্তিস উত্তর পাঠালো, জানে না। আমি আর ভাবলাম না, ঝুঁকে মিথির কবরে নিজের কোমল ঠোঁট ছোঁয়ালাম। নরম গলায় বললাম, আজ আসি রে মিথি। কথাটা বলেই উঠলাম, পা বাড়িয়ে মেহেরাজ ভাইকে কাটিয়ে বেরিয়ে এলাম খুব দ্রুত। দাদি বলে গেল কিয়ৎক্ষণ পরেই নাকি মেহেরাজ ভাইয়ের সাথে বিয়ে হবে। আমি বিপরীতেই কিছুই বললাম না দাদিকে। আব্বার মতো দাদির প্রতিও অভিমান আমার গাঢ় হয়ে কঠিন রূপ নিল। স্পষ্ট চাহনিতে কেবল একবার তাকিয়েই জানালা দিয়ে চোখ পড়ল উঠোনের অল্প কয়েক মানুষজন। পর মুহূর্তে আটকে রাখা টিনের দরজায় টোকা পড়ল। আমি উঠে বসলাম। পা বাড়িয়ে দরজা খুলতে চোখে পড়ল এক বিধ্বস্ত রমণীকে। দবদবে সাদা, মুখে বিষাদের খেলা, চুলগুলো যেন অনেকদিন আঁচড়ানো হয়নি, এমনই অগোছালো লাগলে। নাকের অগ্রভাগ লালচে হয়ে আছে, চোখ জোড়া লাল হয়ে ফুলে আছে। বুঝলাম যে সামান্তা আপু অনেকক্ষণ কান্না করেছে। আমি স্থিরভাবে চেয়ে বললাম, কিছু বলবেন আপু? সামান্তা আপু ভেতরে ঢুকলেন। আমার ঘরের বসার জন্য আছে বলে কাঠের পুরনো চেয়ারটা, তাও এক পায়া নড়বড়ে। আমি সেই চেয়ারটা এগিয়ে দিয়ে বললাম, বসুন আপু। সামান্তা আপু বসলেন না, স্থিরভাবে আমার দিকে তাকিয়ে কি যেন পরখ করতে লাগলেন, যেন কোনো ঘোরের মধ্যে আছেন। সেই ঘোর নিয়ে এগিয়ে এসে আমার সামনে দাঁড়ালেন, মুখের উপর আলতো হাত রেখে অস্ফুট গলায় বললেন, তুমি কি আমার থেকেও সুন্দর জ্যোতি? এতটাই রূপবতী তুমি? তোমার চোখে, নাক, মুখ কি আমার থেকেও সুন্দর? তোমার চুল কি আমার থেকেও লম্বা? তুমি কি আমার থেকেও ফর্সা জ্যোতি? এতটাই সুন্দরী তুমি? আমি তাচ্ছল্য নিয়ে হাসলাম। সামান্তা আপু কি আমায় নিয়ে উপহাস করার জন্যই প্রশ্নগুলো করলেন? বুঝলাম না। ঘরে টাঙানো ছোট আয়নায় এক নজর নিজেকে দেখে নিয়েই বললাম, আপনার গায়ের রং দবদবে সাদা, আপনার চোখ, নাক সুন্দর, মুখ মায়াবী, কালো ঘন চুল হাঁটুর উপর অবধি লম্বা। উল্টো দিকে আমার গায়ের রং চাপা, মুখ চোখের অতটা দাস নেই, চেহারায় হাজারটা দাগ, ব্রণ, চুল তো পিঠের মাঝখান পর্যন্তই। তবে তুলনাগুলো কেমন অযৌক্তিক নয় আপু? সামান্তা আপু নিশ্চুপ থাকলেন। তারপর হঠাৎ চেয়ারে দপ করে বসে চোখ তুলে আমার দিকে চেয়ে থাকলেন কিয়ৎক্ষণ। তারপর অস্ফুট গলায় বললেন, আমি জানতাম আমি সুন্দরী। কিশোরী বয়স থেকে প্রেমের প্রস্তাব আর প্রেমের চিঠি পেতে পেতে ধরেই নিয়েছিলাম প্রেম বিষয়টা মাথায় আটকায়। আর যাই হোক, নিজের প্রেমিক পুরুষ বলতে অন্ধ থাকবে এমনটাই বিশ্বাস ছিল চিরকাল। কিন্তু কি হলো এটা? আমার সৌন্দর্য কি প্রেম আটকাতে পারলো না জ্যোতি? আমি বুঝলাম না কি বলা উচিত, কিংবা কি বলা যায়। কিছুক্ষণ চুপ থাকলাম। সামান্তা আপু আবারও বললেন, আমি যা চাইলাম, যাকে চাইলাম তা তুমি কেন পাবে? তোমাকেই কেন পেতে হবে তা? আমি মনে প্রাণে বিশ্বাস করি সে আমার, কেবলই আমার। কেড়ে নিও না তাকে জ্যোতি। আমি আঁতকে উঠলাম। আমি কি সত্যিই কেড়ে নিচ্ছি? দুইজন মানুষের মাঝে দেওয়ালের মতো বাধা হয়ে যাচ্ছে। আমি কি স্বেচ্ছায় ঘৃণার মানুষটির সাথে ঘর বাঁধার স্বপ্ন দেখছি? মুহূর্তেই মন বিষিয়ে উঠল তিক্ত অনুভূতিতে। মেহেরাজ ভাই মানেই ঘৃণা, শুধুই ঘৃণা। আমি আর ভাবতে পারলাম না। সামান্তা আপুর দিকে তাকিয়েই বললাম, আমি কোনো দিন কারো জিনিস কেড়ে নেই না আপু। কেড়ে নিলে তো আমার থেকে তো তাকে কেড়ে নিলে। কেড়ে যদি নাই নিতে, তবে তোমার সাথে কেন সে তেমন অবস্থাতে থাকতো? আমি হাসলাম। সামান্তা আপুর যথেষ্ট আধুনিক, বয়সও কম, তবুও ওনার কথা গ্রামের মুরব্বীদের মতোই বোধ হলো। এত কিছুর পরও উনি কাল রাতের ঘটনাতেই আটকে আছেন। কাল রাতের গুজবকে সত্যি ভাবছেন। তফাৎ কোথায় ওনার আর গ্রামের মুরব্বীদের মধ্যে? আমি হেসে বললাম, ভালোবাসলে তো বিশ্বাস দৃঢ় হয়, বন্ধন মজবুত থাকে। আপনার ভালোবাসার বন্ধন এতটাই ঠুনকো যে অন্য একটা মেয়ে আপনার থেকে আপনার ভালোবাসার মানুষকে কেড়ে নিবে? এই বিশ্বাস নিয়ে ভালোবাসা যায় আপু? সামান্তা আপু এবার আর কিছুই বললেন না। কিয়ৎক্ষণ অন্যমনস্ক হয়ে বসে থেকে চলে গেলেন। আমি চাইলাম সে যাওয়ার পথে।
ভুল কিছু কি বলে ফেলেছি? সামান্তা আপু কি কষ্ট পেলেন আমার কথায়? জানি না। তার কিছুটা সময় পরই ডাক পড়ল আমার। মেহু আপু আর ছোট চাচি নিয়ে গেল আমায়। আর 5টা বিয়ের কনের মতো আমি সময় নিলাম না। ওড়না দিয়ে মাথায় ঘুমটা টেনেই স্পষ্ট গলায় উচ্চারণ করলাম কবুল। তাও আবার সবচেয়ে ঘৃণিত মানুষটার জন্যই। অল্প মুহূর্তে বিয়ে সম্পন্ন হলো। মেহেরাজ ভাই আর দাঁড়ালেন না, দ্রুত প্রস্থান করে ত্যাগ করলেন সেই স্থান। আমি অবশ্য তাকালাম না, শুধু যন্ত্র মানবীর মতো সমস্ত ঘটনা মস্তিষ্কে তুলে রাখছিলাম। ধীরে ধীরে নিজের সব অনুভূতি, হাসি, সব আনন্দ যেন যন্ত্রণায় স্ফীত হলো। দাদি আমার মতামত জানতে চাইলে আব্বার কথা না হয় বাদ, তাই বলে দাদিও জানতে চাইল না। এই নিষ্পাপ জীবন আর কদ্দূর বয়ে নিব আমি। আমার হাতে মিথির হাস্যোজ্জ্বল এক ছবি, ধবধবে ফর্সা, মুখে টুল পড়া হাসি, পরনে লাল রাঙা জামা। ছোটবেলায় সবাই বলতো আমরা 2 বোন নাকি দাদির মতোই হয়েছি। স্বভাব, চরিত্র হতে চেহারা সবটাই নাকি দাদির মতোই পেয়েছি। বড় বেলায় এসে বুঝতে পারলাম যে সত্যিই তাই। ছবিতে মিলালেই মিথির সাথে আমার চোখ মুখের স্পষ্ট মিল পাওয়া যায়, শুধু গায়ের রংটাই আলাদা ছিল আমাদের। বাকি সবই এক, রাগ, জেদ, অভিমান, এমনকি হাসি। আমি মিথির ছবির দিকেই সে ফিসফিসিয়ে বললাম, মিথি, তোর যদি যদি কি কারো জিনিস কেড়ে নিতে পারে? কখনো কি কারো জিনিস কেড়ে নিয়েছি আমি? আমার উপর কারো প্রিয় মানুষ ছেড়ে দেওয়ার অভিযোগ উঠল? কিন্তু সত্যি বলতে আমার সে অভিযোগে কিছুই যায় আসলো না। শুধু ঘৃণা হচ্ছে, অসহ্য লাগছে সবকিছু। সব থেকে বেশি অসহ্য লাগছে ওই মানুষটাকে। আমার এই বিয়েটা মানতে খুব বেশি কষ্ট হচ্ছে মিথি। নিজেকে আত্মসম্মানহীন বোধ হচ্ছে। বিনিময়ে মিথির উত্তর আসলো না। আমি ছবিটা আগের মতোই তুলে রাখলাম। তারপর পরে দাদি ঘরে আসলেন। রুমের নড়বড়ে চেয়ারটায় আরাম করে বসেই বলে উঠলেন, বিয়েটাতে যে তোর মত ছিল না এটা জানা ছিল আমার, কিন্তু বিয়েটা যদি না হইতো তয় তোরে নিয়েই মানুষ কানাঘোষা করতো, কথা চালাইতো। রাজরে নিয়ে কিন্তু কেউ এক কথা উঠাইতো না জ্যোতি। সমাজের কাটা তারে মাইয়ারাই আঘাত পাইতে থাকে। আমি কাট চাও নিতে চাইলাম দাদির দিকে। স্পষ্ট গলায় বললাম, এসব এখন বলে লাভ কি দাদি? হয়ে গেল তো বিয়েটা, সমাজের আগে দিয়ে তোমার আর আব্বা দায়ভারও তো হালকা হলো। 18টা বছর আমাকে না চাইতেও নিজেদের কাছে রেখেছ। বোঝা হয়েই তো ছিলাম আমি এতকাল। অবশেষে স্বস্তি পেলে বলো? দাদি রেগে গেলেন। সঙ্গে সঙ্গে রাগ দেখিয়ে বললেন, জ্যোতি, যা জানোস না তা কইবি না। তোরে যদি বোঝাই ভাবতাম তাইলে এতকাল তোর বাপের থেকে আগলাইয়া রাখতাম না। তোর বাপের ঘর থেকে আমার ঘরে আলাদা কইরা এতকাল বড় করতাম না। সৎ মায়ের হাতেই ছাইড়া দিতাম তাইলে। এই যে এতকাল আগলে রাখলে, এই কারণে আমি মনে প্রাণে বিশ্বাস করতাম তুমি আমায় ভালোবাসো। কিন্তু সেই তো কাল রাতে বুঝিয়ে দিলে তুমি আসলে আমায় ভালোবাসো না দাদি। বিশ্বাস না হলে এখনো আমার গালে তাকিয়ে দেখো, 5 আঙ্গুলের লালচে সব জল করছে। দাদি চুপ থাকলেন। তার শক্তপোক্ত স্বরের জন্য হাত বুলিয়ে আদর করলেন না। অথচ আগে কখনো দাদি মারলে অনুতপ্ত হতো, কাছে টেনে আদর করত। এবার তার কিছুই হলো না। দাদি শুধু এটুকুই বলল, গোছগাছ কইরা লও, রাজরা নাকি আইজই চইলা যাইব। আমি চমকালাম। এবার কি তবে চিরপরিচিত জায়গাটাও ছেড়ে যেতে হবে? কাঠের চৌকি, মাটির স্যাঁতস্যাঁতে মেঝে আর টিনের ঘর, চিরপরিচিত সবুজে ঘেরা পুকুর পাড়টা, সেখানে প্রায়শই আমি দুঃখ যাপন করি। সরু মাঠের ওই উঁচু নিচু রাস্তাটা, যে পথ নাড়িয়ে আমি কলেজ যাই রোজ। এমনকি চিরপরিচিত মানুষকে, ছোট্ট মিথি দাদি, এতটা কাছের মানুষ, এতটা ভালোবাসার মানুষ, দাদিকেও ছেড়ে যেতে হবে আমায়। সব 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 ছেড়ে যেতে হবে আমায়। আমার নিঃশ্বাস ঘন হলো, বুক বার হলো। অস্ফুট স্বরে বললাম, দাদি, সামনে তো আমার পরীক্ষা। বাবা আমায় পড়তে দিবে না বললো। তোমার কি তবে সেই একই মত দাদি? দাদি আমার দিকে চাইলেন এক পলক, যেতে যেতেই বললেন, রাজরা পড়াইব তো? পড়াইব না কইছে একবারও? পরীক্ষার সময় এসে পরীক্ষা দিয়ে যাইবি। এইখানে পড়ার থেকে ওইখানে ভালোই পড়তে পারবি। আমি হতবিহ্বল হয়ে চেয়ে থাকলাম। হুট করে উপলব্ধি করলাম আমার কষ্ট হচ্ছে ভীষণ, দম বন্ধ লাগছে। ছোটবেলা থেকে যে মানুষটার সাথে আমার দিন থেকে রাত পর্যন্ত কাটতো, যে মানুষটা আমার এইটুকু ব্যথায় ছুটে আসতো, যে মানুষটা আমার শাসন, ভালোবাসা সব কিছু দিয়ে
ছোট থেকে বড় করে তুলল। যে মানুষটা আব্বার বলিষ্ঠ হাতে স্বর থেকে সৎ মায়ের তিক্ত কথা জাজ থেকে আগলে রাখতো, সেই মানুষটাকে ছেড়ে কি করে থাকবো আমি? কি করে চলবে আমার? দাদি কি তা একবারও বুঝলো না, নাকি বুঝেও বুঝলো না? আচ্ছা, দাদির কি কষ্ট হবে না আমার জন্য? আমার কথা মনে পড়বে না একবারের জন্য? আমি কি এতটাই ভর ছিলাম দাদির কাছে? জামা কাপড় গোছানো শেষ হলো। ছোটখাটো ব্যাগটা ভরে উঠল মুহূর্তে। আমি হাতে করে ব্যাগটা নিয়ে ঘর ছেড়ে বের হলাম। অন্য সব নতুন বউদের মতো আমারও তো সাজগোজ নেই। নিত্যদিনের সুতি জামা আর মাথায় ঘোমটা টানা, পিঠের মাঝখান অবধি চুলগুলো বেনুনি করা। আমি বের হয়ে ব্যাগটা দরজার ধারে রেখে আব্বাকে খুঁজলাম। এই মানুষটাকে জবাব দিয়ে না যেতে পারলে শান্তি লাগবে না আমার। পা বাড়িয়ে বাড়ির উঠোনে যেতেই আব্বাকে দেখলাম। কাছাকাছি গিয়ে সালাম করলাম, শক্ত কণ্ঠে বললাম, ভালো থাকবেন আব্বা। আপনার এতকালের ভালো থাকা আমি কেড়ে নিয়েছিলাম, আজ এক সমুদ্র ভালো থাকার পথ দিয়ে গেলাম। আপনি মুক্ত আজ থেকে। মিথি তো সেই কবে আপনাকে মুক্তি করে দিয়ে গেল। থাকার মধ্যে আমি ছিলাম, আজ আমিও মুক্তি দিলাম। আপনার ঘৃণা, রাগ সব কিছু থেকে মুক্তি দিলাম আব্বা। খুব বেশি ভালো থাকবেন আব্বা। যতটুকু ভালো থাকা কেড়ে নিয়েছিলাম সেটুকুও পুষিয়ে নিবেন। আব্বা আমার দিকে চাইলেন, বোধহয় কিছু বলতেও চাইলেন, কিন্তু আমি আর ফিরে চাইলাম না। সেই সাহস বোধ হয় আমার নেই। দ্রুত পায়ে বাড়ি ছেড়ে বের হয়ে পুকুর পাড়ে দাঁড়ালাম। মনে মনে মিথির থেকে বিদায় নিলাম। আমি জানি না আমার ভাগ্য আমায় কি উপহার দিবে, জানি না ভবিষ্যতে কি অপেক্ষা করছে আমার জন্য। শুধু জানি যে মানুষটার জন্য ঘর ছাড়ছি, সেই মানুষটার প্রতি আমার এক সমুদ্র ঘৃণা। কথাগুলো ভাবতে ভাবতেই কানে এলো গ্রামের এক চাষির কণ্ঠ। আরে এই মাইয়ারে দেখে লাগে এই মাইয়া এমন করব। আনোয়ার মাস্টারের মাইয়া বইলা কথা, ভাবতাম কত ভালো, এখন দেখি তলে তলে অন্য কিছু। আর রাজপোলাডার ডারে তো যে ভদ্র ভাবতাম। আমি শুনলাম, শুনেও চুপ থাকলাম। আসলে সমাজ অদ্ভুত। রটে যাওয়া ঘটনা মিথ্যে কি সত্য তা একবারও যাচাই করলো না, অথচ সমালোচনায় একদম পিছিয়েও থাকলো না। কি চমৎকার আমাদের এই সমাজ! মেহেরাজ ভাইয়ের মুখ টান টান, চুলগুলো উস্কো খুস্কো, এমনকি চেহারা শুকনো দেখালো। আমি দূর হতে এক পলক তাকিয়ে নজর সরালাম দ্রুত। কিছুক্ষণ পর উনি এগিয়ে এলেন এদিকে। দরজায় দাঁড়িয়ে পড়ে থাকা ব্যাগটা হাতে নিয়ে আমার সামনে দাঁড়ালেন। তারপরেই গমগমে স্বরে বললেন, জ্যোতি শোন, বিয়েটা আকস্মিকভাবে হয়েছে। বিয়েটা হোক যেমনটা তুই চাসনি তেমনি আমিও চাইনি। জোর করছি না তোকে। তোর কি ওখানে যাওয়াতে মত আছে? পড়ালেখায় অসুবিধা হবে তোর? মেহেরাজ ভাইয়ের গম্ভীর কণ্ঠে কাঠিন্য, তবুও কেন জানি না ওনার এই মতামত চাওয়ার বিষয়টা আমার ভালো লাগলো। মানুষটার সাথে আমার কোনো রক্তের সম্পর্ক নেই কোনো আত্মিক সম্পর্ক। আবার এমনও নয় যে তার সাথে আমার বহুদিনের একসঙ্গে বাস। তবু উনি আমি নামক নগণ্য মানুষটার মতামত জানতে চেয়েছেন, এটুকুই যথেষ্ট। উল্টো দিকে আমার আব্বা আর দাদি, যাদের সাথে আমার রক্তের সম্পর্ক আছে, তারা একবারও তো জিজ্ঞেস করলো না আমার মনে কি চলছে। একবারও জানতে চাইলেন না আমি ভালো থাকবো কিনা। আমি অবাক হয়ে মেহেরাজ ভাইয়ের দিকে একবার তাকালাম। জিহ্বা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে কিছু বলবো, তার আগে আরমান ভাই বউ সহ বাড়িতে ঢুকলেন। সঙ্গে নিয়ে আসলেন আত্মীয় স্বজনের ভিড়। ব্যাস, মেহেরাজ ভাইকে আর বলা হলো না কিছু। সেই ভিড়ের মাঝে উনি পা বাড়িয়ে বের হলেন দ্রুত। আমি দীর্ঘশ্বাস ফেলে সেখানেই ঠায় দাঁড়িয়ে রইলাম। কানাঘোষায় শুনতে পেলাম আমারই চরিত্রের প্রশ্ন। স্বজন অর্থ নিজের জন, অথচ সেই স্বজনরাই আমায় নিয়ে কথা চালিয়ে যাচ্ছে। কথাগুলো মুখ বেশি শোভনীয় নয়, তবু আমি শুনতে হচ্ছে। পরপরই এক দূর সম্পর্কের পুপু এসে সামনে দাঁড়ালেন। বিচক্ষণ মানুষের মতন বলে বসলেন, কিরে জ্যোতি, তোর নামে যে এসব শুনছি সত্যি নাকি? তুই কিনা শেষে এমনটা করলি? আমি কিন্তু তোকে অনেক ভালোবাসতাম জ্যোতি। তোর মা করেছে এসব, তাই বলে তুইও করবি? বিশ্বাস হচ্ছে না রে। ফুফু আমায় ভালোবাসতেন কি বাসতেন না তা বুঝে উঠলাম না, তবে এটুকু বুঝলাম যে কথাগুলো উনি আমাকে আঘাত করার উদ্দেশ্যই বললেন। আমি তেমন কোনো প্রতিক্রিয়া দেখালাম না। স্থির ময়নে তাকিয়ে শুধালাম, কি শুনেছেন ফুফু? ফুফু তরতর করে বলে উঠল, সে কি, তুই জানিস না নাকি? ও বাড়ির মেহেরাজ নাকি কি নাম ছেলেটার সাথে নাকি তোর প্রেমের সম্পর্ক। প্রেম করবি ভালো কথা, বিয়ে বাড়িতে নিজেদের চরিত্রের এভাবে জানান দেওয়ার কি আছে রে?
আমি তাচ্ছিল্য নিয়ে হাসলাম। বললাম, আপনি বোধহয় পুরো ঘটনাটা শুনেননি ফুফু। সেদিন রাতের ঘটনা এটা। আজ সকালে এই ঘটনার যাচাই বাছাই হলো তো। তা বুঝি আপনাদের কানে পৌঁছায়নি? আমার কথায় ফুফুর মুখ কালো হলো বোধ হয়। বিশেষ খুশি হলেন না কথাগুলো শুনে। ঠোঁট বাঁকিয়ে বলল, মুখে মুখে কথা বলো জানিস দেখছি। দাদির সামনে দেখি বিজি বিড়াল সেজে থাকিস। অবশ্য তোর আর দোষ দেই কি করে বল? মায়ের রক্তে মিশে আছে না শরীরে। অন্য পুরুষের সাথে পালিয়ে যাওয়া মায়ের মেয়ে আর কেমনই বা হবে। এই কথাটাতে এসেই আমি আটকে গেলাম। মুহূর্তেই কষ্ট অনুভব হলে দম বন্ধ কর সেই পরিস্থিতিতেও হৃদয়ে একটা সশব্দে উপস্থিত জানান দিল, মা। এভাবে পরপুরুষের সাথে চলে গিয়ে আমাদের ছেড়ে যাওয়ার কি বিশেষ প্রয়োজন ছিল মায়ের? আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। দ্রুত পা বাড়িয়ে সরিয়ে এলাম সেখান থেকে। মুহূর্তে দাদিকে দেখতে পেলাম। আধ পাকা কোকড়া চুল, কুচকানো মলিন চামড়া আর নির্বিকার চাহনি। এক পলক আমার দিকে চেয়ে আমার হাত দিয়ে চেপে ধরলেন। নিজের ঠোঁট জোড়া আমার হাতে ছুঁয়ে দিয়ে একটা বাটন ফোন ধরিয়ে দিলেন। স্পষ্ট গলায় বললেন, বাজার থেকে একটা বাটন ফোন আনাইছি। এইখানে গেলে রোজ মিনারের নাম্বারে সন্ধ্যার পর একটা কল দিস, নাইলে যে কলজাটা বড্ড আনসান করবো জ্যোতি। মুহূর্তেই আমার কান্না পেল। ইচ্ছে হলো দাদিকে জাপিয়ে জড়িয়ে ধরে কান্না করে দিই, কিন্তু হলো না। কান্না করা একরাশ অভিমান আর অভিযোগ নিয়ে আমি জড়িয়ে ধরতে পারলাম না দাদিকে। শুধু সালাম করলাম, ঠোঁট কামড়ায় কান্না আটকিয়ে বললাম, কে এনে দিল ফোনটা? মিনার রে দিয়ে আনাইছি। উত্তর শুনে মিনার ভাইয়ের কথা মনে পড়ল। উনি আমার ফুফাতো ভাই, ফুফুর ছোট ছেলে। কাল থেকে চোখেই পড়েননি মিনার ভাইকে। এই মানুষটার থেকেও বিদায় নেওয়া দরকার। বাড়ির এতগুলো মানুষের মধ্যে কেবল দাদি আর এই মানুষটাই আমাকে বুঝতো। আজ এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি বলে ভুলে যেতে পারি না তার অবদান। অস্ফুট স্বরে জানতে চাইলাম, মিনার ভাই কোথায় দাদি? একবার দেখা করে যেতাম। দাদি এদিক ওদিক চাইলেন, বোধহয় খুঁজে পেলেন না মিনার ভাইকে। বললেন, ছিল তো এইখানেই মাত্র, কই জানি চইলা গেছে। কইতেছিল বাজারে আড্ডা দিব, মনে হয় বাজারেই চলে গেছে। আমি মনে মনে কষ্ট পেলাম। আমি চলে যাচ্ছি, অথচ মিনার ভাই একবারও আমার সামনে এলো না, একবার বিদায় জানালো না। বাজারে আড্ডা দেওয়াই বুঝি বেশি হয়ে গেল। মিহি গলায় বললাম, ওফ। দাদি পুনরায় বলল, রাজরা মনে হয় এখনই চইলা যাইব। তোরে নিতে আইছিল কেউ? মেহেরাজ ভাই মাত্র ব্যাগ নিয়ে গেল। ওইখানে ঠিকঠাক মতন খানা খাইবি। এইখানে আমি চিল্লাইয়া খাওয়াইতাম, ওইখানে কে খাওয়াইব শুনি? আর পড়ালেখা করবি মন দিয়া, কাজকাম সাবধানে করবি কিন্তু, মনে থাকবো? মাথা নাড়িয়ে বললাম, থাকবে দাদি। দাদি চুপ থাকলেন কিয়ৎক্ষণ, তারপর আবারও বললেন, পরীক্ষার কয় মাস আছে আর তো গো? আমি হাসলাম। এটা যে শুধু একটা প্রশ্ন তেমন নয়, এটা আস্ত এক ভালোবাসা, আস্ত এক অস্থিরতা, কাছের মানুষকে পুনরায় দেখার আকাঙ্ক্ষা। মানুষটা আমার প্রতি ভালোবাসা প্রকাশ করে না, তবু আমি কি সুন্দর বুঝে যাই তার ভালোবাসা। এই যেমন এখন পরীক্ষার কয় মাস আছে জানতে চেয়ে আসলে কয় মাস পর তার সাথে আমার আবার দেখা হবে তাই জানতে চাইল। তা বুঝতে আমার 1 সেকেন্ডও সময় লাগলো না। আমি তাচ্ছিল্য করে বললাম, পরীক্ষা না দিলেই বা কি হয়? তোমাদের কাছে একটা বিয়েই সব কিছুর সমাধান দাদি। সেই বিয়েটা তো দিয়েই দিলাম। দাদি রেগে গেলেন। নিজের সে রাগ বা বর্তমান রেখে তেজ নিয়ে বললেন, পরীক্ষা না দিলে এত বছর পড়াইলাম কেন তোরে? মারছিনস বালা কইরা পড়বি ওইখানে। যদি কেউ নাও চায়, দরকার হলে পরীক্ষার সময় আমি গিয়ে নিয়ে আমু তোরে। পরীক্ষা দিতেই হইব, মাথায় থাকবো। দাদির কথায় হাসলাম। দাদি আর যাই হোক, পড়ালেখার ব্যাপারে কখনো ছাড় দেয়নি। আমি মৃদু হেসে জড়িয়ে ধরলাম দাদিকে। ফুপিয়ে কেঁদে ওঠে জড়ানো গলায় বললাম, আমার যে বড্ড কষ্ট হইব দাদি। তোমারে ছাইড়া যে কোনো দিন থাকিনি, কেমনে চলবে তোমারে ছাইড়া দাদি? দাদি কঠিন গলায় বললেন, আমারে মনে পড়লেই মিনারের মোবাইলে ফোন দিবি। দাদি নাতনি মিলে অনেক কথা কমু তখন। এখন আর মন খারাপ করিস না। আমি বিনিময়ে কিছুই বললাম না। দাদিকে সেভাবেই জড়িয়ে রইলাম অনেকক্ষণ। এত ভালোবাসা, এত যত্নে, এত শাসন।
তবে কি এবার ফুরিয়ে এলো সব? দাদি কি আমাকে আগের মতোই ভালোবাসবে? ভুলে যাবে না তো? আমরা যখন পৌঁছালাম তখন রাত, তবুও শহরের রাস্তায় আলোর অভাব নেই। সামনেই চোখে পড়লো 3 তলা বিল্ডিং। মেহুয়াপুর ভাষ্যমতে এটাই তাদের আবাসস্থল। নিচতলায় সামান্তা আপুদের পরিবার, দ্বিতীয় তলায় মেহেরাজ ভাইয়া, আর তার উপরে মেহেরাজ ভাইয়ের মেজো চাচারা থাকেন। আমি এক পলক চাইলাম 3 তলা বিল্ডিংটায়। তারপর পরেই মেহু আপু আর মেহেরাজ ভাইয়ের পিছু পিছু সিঁড়ি বেয়ে উঠলাম দোতলায়। 2 পাশে 2টো ফ্ল্যাট। মেহু আপুর কথা অনুযায়ী ডান পাশের ফ্ল্যাটটা ভাড়া দেওয়া। আমি বাম পাশে তাকালাম, তাই দরজায় তালা ঝুলানো। মেহেরাজ ভাই পকেটে হাতিয়ে চাবি নিয়ে তালা খুলতেই পাশের ফ্ল্যাট থেকে এক মহিলা এগিয়ে এলেন। মুখে হাসি হাসি ভাব বজায় রেখেই বলে উঠলেন, এত তাড়াতাড়ি ফিরে এলে মেহেরাজ? বিয়ের দাওয়াত শেষ নাকি? অবশ্য ভালোই হলো ফিরে এলে। পুরো বিল্ডিং নিস্তব্ধ হয়েছিল। মেহেরাজ ভাই এক নজর চাইলেন ভদ্র মহিলার দিকে, ঠান্ডা গলায় বললেন, তেমন কিছু নয় আন্টি, পরশু চাকরির ইন্টারভিউ আছে তো তাই। ভদ্রমহিলা মাথা নাড়ালেন, হেসে চলে যাবেন ঠিক সেই মুহূর্তে আমার দিকে তাকালেন। পা থেকে মাথা অবধি কিয়ৎক্ষণ পর্যবেক্ষণ করে নিয়েই জিজ্ঞেস করলেন, ও মা, অতিথি নাকি? তোমাদের কাজিন হয় বুঝি? আমি ইতস্ত বোধ করলাম, অস্বস্তিতে এপাশ ওপাশ চাইলাম। সেই মুহূর্তে মেহেরাজ ভাই গমগমে স্বরে বললেন, ওর নাম জ্যোতি। তো বেড়াতে এলো নাকি? আমাদের বাসায়ও নিয়ে এসো মেহেরিন। মেহু আপু হাসলেন, জবাবে বলে উঠলেন, নিয়ে যাওয়ার জন্য অনেক সময় আছে আন্টি। ও এবার থেকে এখানেই থাকবে। ভাইয়ার সাথে ওর বিয়ে হয়েছে আজই। হঠাৎ এমন পরিচয়ে আমি স্বস্তি বোধ করলাম না। মেহেরাজ ভাই ব্যাগপত্র দরজার ভেতর ঢুকাতে ব্যস্ত হলো মুহূর্তে। ভদ্র মহিলা অবাক হলো, হতবিহ্বল চাহনি নিয়ে আবারও প্রশ্ন ছুড়ল, সে কি মেহেরাজ? না বলেই বিয়ে সেরে নিলে? বিয়ের দাওয়াত খেতে গিয়েই নিজেই বিয়ে করে চলে আসলে? বিনিময়ে উত্তর আসলো না উপর পাশ থেকে। মেহু আপু আর দাঁড়ালেন না, তোড়জোড় করে আমায় বাসায় ঢুকে ভদ্রমহিলাকে বুঝিয়ে সুঝিয়ে বিদায় দিলেন। আমি নিশ্চুপ থেকে শুধু সব শুনছিলাম। কি অদ্ভুত সব কিছু। মেহু আপু হাসলেন, ঠোঁটে ঠোঁট চেপে বললেন, ইনি হলেন ফাতেমা আন্টি, আমাদের একমাত্র খবর নেওয়ার লোক। সারাদিন আর কেউ খবর নিক বা না নিক, ইনি অবশ্যই খবর নিবে। বুঝলি, মানুষ হিসেবে বড়ই ভালো উনি। তবে একটাই সমস্যা, এত বেশি কৌতূহল ওনার, এত বেশি প্রশ্ন, আমি মাঝে মাঝে ক্লান্ত হয়ে যাই। আমি বিনিময়ে হাসলাম শুধু। অপরিচিত জায়গায় এসে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে পরখ করেছিলাম সবটা। সাদামাটা ঘর, চোখে পড়ল 3টে ঘর সহ প্রশস্ত বসার ঘর। মেহু আপু হাত চেপে এগিয়ে নিয়ে গেল এক ঘরে, তোড়জোড় করে ফ্লোরে আমার ব্যাগটা দেখিয়ে বলল, গিয়ে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় জ্যোতি, জামা চেঞ্জ করে নিস। অনেকটা পথ, অনেকটা জার্নি, রেস্ট নিয়ে নে কিছুক্ষণ। আমার তো এখনই হাত পা ভেঙে আসছে, ক্লান্তি। আমি ছোট ছোট চোখে চাইলাম, আসলেই ক্লান্ত লাগছে। চোখ মুখ জ্বলছে গরমে। এতক্ষণের ভ্রমণে ঘামে চুপসে আছে শরীরও, মাথাটাও জিম ধরে আছে কেমন। তাই আর দেরি করলাম না, দ্রুত মেহু আপু দেখিয়ে দেওয়া ওয়াশরুমটায় ঢুকে চোখে মুখে পানি দিলাম বেশ কিছুক্ষণ। ওড়নার একাংশে মুখটা মুছে নিয়ে দরজা খুলে রুমে আসতে চোখে পড়ল মেহেরাজ ভাইকে। গম্ভীর টান টান চেহারা। দরজার আওয়াজ শুনেই বোধ হয় এদিকে চাইলেন। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো দুইজনের দৃষ্টির। আর সে দৃষ্টিতে কেন জানি না আমার ভেতরের জ্বলন্ত গিনা জ্বলে উঠল। আত্মসম্মানের বিশাল দেওয়াল আরও মজবুত হলো। আমি দ্রুত নজর সরিয়ে এড়িয়ে গেলাম আস্ত মানুষটাকে। তৎক্ষণাৎ পা ফেলে বেরিয়ে এলাম ঘর ছেড়ে। মেহু আপু কি তবে মেহেরাজ ভাইয়ের ঘরেই রেখে গেল আমায়? এটা কি মেহেরাজ ভাইয়ের রুম ছিল? চলবে। তো ভিউয়ার্স, গল্পটার এই পর্ব কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন, আর আমার চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।